সিএসএস এ আমরা আজকের পর্বে সিএসএস এর টেক্সট স্টাইলিং বা টেক্সট ফরম্যাটিং প্রপার্টিসগুলো নিয়ে কাজ করব। এছাড়াও আমরা সিএসএস মেজারমেন্ট ইউনিটস এবং সিএসএস কালার ভ্যালু নিয়েও বিস্তারিত জানব। আসলে টেক্সট ফরম্যাটিং বা ফরম্যাটিং বলতে যে কোনো কিছুর গঠন বুঝিয়ে থাকে। এক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রেও কোনো আলাদা বিষয় নয়। সিএসএসে আমরা টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি, যেমন ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, লাইন হাইট চেঞ্জ করতে পারি। আসলে অনেকগুলো বিষয় এখানে ডিপেন্ড করে। সো সেই বিষয়গুলো আমি আজকের ক্লাসে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে নলেজ অর্জন করতে পারবেন। তো চলুন আমরা এখানে প্রথমত একটি লাইন লিখে ফেলি, যে লাইনটিকেই টার্গেট করেই আমরা আমাদের সিএসএস এর যে টেক্সট স্টাইলিংগুলো বা টেক্সট ফরম্যাটিংগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। এখানে একটি বিষয় যে আমরা প্রতিবার একটি লাইন লিখতে হচ্ছে, দেখা যায় যে লাইনটি অনেক বড় হতে পারে, বারবার কপি পেস্ট করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমার অলরেডি একটি ডিরেক্টরি তৈরি করাই আছে, সেই ডিরেক্টরি থেকে আমি ডেমো কন্টেন্টগুলো নিয়ে আসতে পারবো। লরেম এপসাম এখান থেকে আমার যে ধরনের প্যারাগ্রাফ দরকার আমি সে ধরনের প্যারাগ্রাফ এখান থেকে মডিফাই করতে পারবো। তো আমি লার্জ প্যারাগ্রাফটিকে কপি করে নিলাম এবং এটিকে আমি নোটপ্যাডে পেস্ট করে দিলাম। ওকে, এবারে এটিকে রিফ্রেশ দিলেই দেখতে পারবেন যেখানে বিশাল সাইজের একটি প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। তো আমরা এটিকে একটু রিসাইজ করে নিই, কারণ আমাদের এই উইন্ডোটি এত বড় দরকার নেই। আমাদের দরকার হলে আমরা এই উইন্ডোটিকে আরও বড় করে দিব, ঠিক আছে। সো এখানে আমরা প্যারাগ্রাফ নিলাম একটি। এখন কথা হচ্ছে যে টেক্সট ফরম্যাটিং কি বা টেক্সট ফরম্যাটিং প্রপার্টিগুলো কি কি। তো আমরা সিএসএসে আসি, আমরা কীভাবে সিএসএস লিখতে পারি, কীভাবে ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টরগুলোকে আমরা ইউজ করে টেক্সটকে স্টাইল করতে পারি, সেটা আমরা এর আগেও দেখেছি। সো আমরা লিখলাম যে পি মানে আমাদের প্যারাগ্রাফ বা এইচটিএমএল এর পি এলিমেন্ট সিলেক্টর। এটা নিয়ে আমরা এখানে প্রথম যে আমাদের স্টাইলটি সেটিকে আমরা বলতে পারি যে আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফটির কালার চেঞ্জ করব। সো কালার চেঞ্জ করার আগে একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে এটি কিন্তু বাই ডিফল্ট ব্রাউজার স্পেসিফিক কালার, ঠিক আছে। এটি একদম ডার্ক ব্ল্যাক না, আবার একদম গ্রে না, এটি লাইটার গ্রে। এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইটার গ্রে, ঠিক আছে। তো এটি আমরা যেভাবে করে এর কালার চেঞ্জ করব সেটি হচ্ছে, এখানে আমাদেরকে একটি সিএসএস প্রপার্টিজ লিখতে হবে, সেটি হচ্ছে কালার। ওকে, এই কালার আমরা আসলে কী ধরনের কালার চাচ্ছি। সো আমার দরকার হচ্ছে কি রেড, আমি রেড কালার চাচ্ছি। সো আমি রেড লিখলাম এবং আমি জাস্ট এখানে রিফ্রেশ দিব, দেখুন আমার সব কালারগুলো কিন্তু এখান থেকে রেড হয়ে যাচ্ছে। আমার দরকার কি গ্রিন, আমি লিখছি গ্রিন। আমি এখানে ক্লিক মানে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গেই আমার লেখাটি গ্রিন হয়ে গেল। এখানে আমি ব্রাউজারে আসি ইনস্পেক্ট এলিমেন্টে, তাহলে আমার যেটি দাঁড়াবে সেটি হচ্ছে যে এখান থেকে আমি চাইলেই আমার কালারের নামগুলো আমি চেঞ্জ করতে পারবো। দেখুন এখন ব্রাউজার স্পেসিফিক অনেকগুলো কালার দেওয়া আছে এখানে, ঠিক আছে। এইগুলো আপনার চাইলে ইচ্ছা মতো এখান থেকে আপনার এই প্রপার্টিসগুলো বা এই প্রপার্টিসের ভ্যালুগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তবে এখানে একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটি হচ্ছে এটি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার। তো দেখা যাবে মজিলা ফায়ারফক্সে এই কালারগুলো বা কালারের ভ্যালুগুলো সাপোর্ট করে না। সো এই জন্যই যেগুলো স্পেসিফিক বা যেগুলো গ্লোবাল ভ্যালু, যেমন রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, ব্ল্যাক, এগুলো ইউজ করা বেটার। আর এখান থেকে যেগুলো ব্রাউজার স্পেসিফিক যে কালার কোডগুলো, সেই কালার কোডগুলো কিন্তু অনেক ব্রাউজারই সাপোর্ট নাও করতে পারে। এক্ষেত্রে আমাদের আরও অনেক ধরনের কালার ভ্যালু আছে, সেই কালার ভ্যালুগুলো নিয়ে আমরা ইন ডিটেলস দেখব। তবে আমাদের আজকের ক্লাসেই দেখব, কিন্তু এখন না। আমরা আরও টেক্সট ফরম্যাটিং বা টেক্সটের স্টাইলগুলো নিয়ে দেখি, তারপর আমরা ওই বিষয়গুলো নিয়ে কাজ করব, কালার নিয়ে কাজ করব। সো এটি গেল হচ্ছে আমাদের কালার। এরপর যেটি আসে সেটি হচ্ছে আমাদের এই যে আমাদের যে নর্মালি ফন্টের যে সাইজগুলো আছে, এই ফন্টের সাইজগুলো আমরা চেঞ্জ করব, ঠিক আছে। ফন্টের সাইজগুলো আমরা চেঞ্জ করব। সো এই জন্য যে প্রপার্টিজ লিখতে হবে সেটা হচ্ছে ফন্ট সাইজ। আমার বাই ডিফল্ট ফন্ট সাইজ কত আছে এটা কিন্তু আমি দেখে নিতে পারবো। যদি আমি এখানে ইনস্পেক্ট এলিমেন্টে যাই, আমার এখানে বলবে যে বাই ডিফল্ট আমার ফন্ট সাইজ এখানে সাধারণত বাই ডিফল্ট যে ফন্ট সাইজ হয় সেই ফন্ট সাইজ কিন্তু দেখা যায় যে এখানে আমরা একটু
খুঁজে দেখি যে আসলে আমাদের কোনো ফন্ট সাইজ দেওয়া আছে কি না। আমরা দেখি, দেখুন এখানে কিন্তু কোনো ফন্ট সাইজ দেওয়া নেই, ইউজার এজেন্টেও কিন্তু কোনো কিছু বলা নেই। তো আমরা ধরে নিতে পারি যে বাই ডিফল্ট আমাদের ব্রাউজার 12 থেকে 13 পিক্সেল ফন্ট সাইজ দিয়ে থাকে, যেটি আমাদের একটি প্যারাগ্রাফের একটি ডিফল্ট স্টাইল, ঠিক আছে। সো এটি আমরা এইভাবে করে চেক করতে পারবো। তবে এটি যখন আপনারা লং টাইম কাজ করবেন, কাজের এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো আপনারা আয়ত্তে আনতে পারবেন। কারণ আপনি যদি কখনো মাইক্রোসফট ওয়ার্ডে এই টেক্সটটি পেস্ট করে দেখেন, দেখতে পারবেন এই লেখাটির সাইজ খুব বেশি হলে 12 থেকে 13 পিক্সেল সমান হতে পারে। তো আমরা চাই যে আমাদের এই ফন্টের সাইজটি আমরা এখান থেকে বাড়াবো। তো আসলে আমরা এখান থেকে ম্যানুয়ালি কাজ করার চেয়ে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা এখান থেকে ব্রাউজারে এসে এই কোডটি লিখবো। তাহলে কি হবে, আমরা লাইভ চেঞ্জগুলো দেখতে পারবো। সো ফন্ট সাইজ আমি এখানে লিখছি যে আমার দরকার হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল। আমি লিখলাম, দেখুন 20 পিক্সেল লেখার কারণে কিন্তু আমার এই পুরো লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং এটিকে আমি সরিয়ে নিলাম এখান থেকে। আমি উইন্ডোটা একটু বড় করে নিই যাতে করে দেখতে সুবিধা হয় আপনাদের। আচ্ছা, তো এখানে লিখলাম যে ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। সো এখানে আমি যে আরও ছোটো করতে পারি, এগুলোকে অনেক ছোটো করতে পারি এবং চাইলে আমি অনেক বড় করতে পারি। এটা ডিপেন্ড করবে আসলে আমার চাহিদার উপর বা আমার ওয়েবসাইটের স্ট্রাকচারের উপর। তবে খুব বেশি ফন্ট সাইজ ইউজ না করাই, অনেক বড় ফন্ট সাইজ ইউজ না করাই বেটার যদি কখনো প্রয়োজন পড়ে। সো এটি হচ্ছে ফন্ট সাইজের যে আমাদের প্রপার্টিটি ছিল সেটি এইভাবে করে লিখতে পারবেন। এখানে আরেকটি পয়েন্ট হচ্ছে যে এখানে পিএক্স, দ্যাট মিনস পিক্সেল, এটি হচ্ছে আমাদের সিএসএস এর মেজারমেন্ট ইউনিটের একটি ভ্যালু বা একটি ইউনিট। পিক্সেলে আমরা পয়েন্টে হিসাব করতে পারি, যেমন পিটি, এটি হচ্ছে পয়েন্ট। তারপর আমরা ইউজ করতে পারি হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ যখন ইউজ করবো 18% আসলে অনেক ছোট, আমরা তখন 80% ইউজ করতে পারবো। তারপর আমরা ইউজ করতে পারবো ইএম। ইএম হচ্ছে আসলে অনেক বিশাল, ইএম এর ব্যাপার হচ্ছে অনেক বিশাল। হ্যাঁ, তো এখানে আমরা এটিকে 10 লিখলাম। দেখেন 10 লেখার কারণে কিন্তু অনেকটা ছোট হয়ে যাচ্ছে। ইএম এর সাইজ ব্যাপার হচ্ছে, ইএম হচ্ছে অনেক বড় হিসাব নিয়ে কাজ করে। তো এই একটি বা আমাদের 20 পিক্সেল সমান সমান কত ইএম, এটি যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখানে ব্রাউজারে এসে জাস্ট লিখবো যে 1 EM ইকুয়াল পিক্সেল। জাস্ট এটি লিখলে আমাদেরকে ব্রাউজার বলে দিবে যে আসলে এখানে দেখুন যে লেখা আছে পিক্সেল টু ইএম কনভার্সন ম্যাপ স্যাম্পল। তো এখানে আমরা এই যে সিএসএস ইউনিটস, এই সিএসএস ইউনিটসে গেলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে সিএসএস ইউনিটগুলো কীভাবে করে কাজ করছে এবং এক পিক্সেল বা এক পিক্সেলের এগেনিস্টে আসলে কত পিক্সেল ভ্যালু আমাদের এখানে কাজ করে। তো এখানে দেখুন সিএসএস এর অনেকগুলো মেজারমেন্ট ইউনিট আছে, যেমন ইএম এখানে বলছে যে রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ অফ অ্যান এলিমেন্ট, 2 EM মিনস 2 টাইমস দ্য সাইজ অফ দ্য কারেন্ট ফন্টস। তো এখানে ইএম যদি হয়, মনে করেন যে আমাদের ফন্ট সাইজ আছে 20 পিক্সেল, সেক্ষেত্রে 2 EM মিনস হচ্ছে 2 টাইমস, মানে এখানে যদি হয় 2 EM বিল, মানে যদি নর্মাল ফন্ট সাইজ হয় আমাদের 20 পিক্সেল, তাহলে আমাদের 2 EM মিনস 40 পিক্সেল আমাদের হওয়ার কথা। যদি আমরা 2 EM এর হিসাবে ধরবো, মানে আমরা যদি পিক্সেল এবং ইএম কনভার্সনের হিসাব ধরি যে নর্মাল সাইজ হচ্ছে 20 পিক্সেল, আর সেটাকে আমরা যদি বলি যে আমাদের ইএম এর হিসাব হবে কত, তাহলে ন্যাচারালি ওটা হবে 2 গুণ বড় হবে ইএম এর সাইজে গিয়ে। তো এখানে আরেকটি বিষয়, এখানে এখানে একটি বিষয় আমি বলে রাখি যে এখানে মেজারমেন্ট ইউনিটগুলো আসলে টেকনিক্যালি মনে রাখা অনেক কঠিন হতে পারে, আমার বলতে ভুল হচ্ছে। সো সেগুলোকে সেভাবে আপনারা দেখবেন। এখানে জাস্ট কিছু বিষয় থাকে যেগুলো আপনাদেরকে এখানে হিসাব করে নিতে হবে। যেমন এই যে এখানে দেখুন যে বলা আছে যে পিক্সেল সমান সমান 1 পিক্সেল সমান সমান কি, যে 96/1 দ্যাট মিনস হচ্ছে 96 সমান সমান প্রায় 1 ইঞ্চি। 1 ইঞ্চি হয় বা 72 সমান সমান 1 ইঞ্চি হয়, মানে যখন 1 পিক্সেল বলবো তখন সেটা হবে কি 96 পিক্সেল সমান সমান 1 ইঞ্চি হবে। আর যখন আমরা বলবো যে 1 PT মানে পয়েন্ট, তখন সেটা কিন্তু আমাদের হবে 72 পিক্সেলে 72 পয়েন্টে 1 ইঞ্চি, ঠিক আছে। এবং একই সাথে পিকাসের হিসাব 1 PC সমান সমান হচ্ছে 12%। আসলে এই ব্যাপারগুলো এখান থেকে যখন আপনারা একটু বেশি করে সময় দিয়ে আপনারা এই জিনিসগুলো যখন চেষ্টা করবেন যে আসলে ব্যাপারগুলো কী বোঝাচ্ছে,
কারণ পিক্সেল, পয়েল, ইএম, তারপরে আছে রিম, আছে এখানে। এখানে আসলে এই বিষয়গুলো ব্রাউজার স্পেসিফিক কাজ করে। সো যখন আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন তখন ডেফিনেটলি আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা কোন ধরনের লেন্থ বা ইউনিট দিয়ে কাজ করছেন। যেমন এখানে বলছে যে ম্যানি সিএসএস প্রপার্টি লাইক লেন্থ ভ্যালু সাচ অ্যাজ ওয়াইড, মার্জিন, প্যাডিং, ফন্ট সাইজ, বর্ডার ওয়াইড, ইটিসি, এগুলো কিন্তু আমাদের মেজারমেন্ট ইউনিট দিয়েই হিসাব করা হয়। সো সিএসএস মেজারমেন্ট ইউনিট আসলে খুব কঠিন কিছু না, জাস্ট আপনাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। যে সাইজের ক্ষেত্রে আমরা ইএম, ইএক্স, রিম, বা আমরা আরও এখানে দেখুন যেগুলো আমরা এখন ইউজই করি না, যেমন সিএইচ, ভিডাব্লিউ, ভিএইচ, আসলে এগুলোর ব্যাপার নিয়ে আমার আপাতত জানা নেই, সো আমি বলতে পারছি না বিষয়গুলো। সো এখানে সিএম হচ্ছে সেন্টিমিটার। যাই হোক, এই বিষয়গুলো আসলে বারবার আলোচনা করা শুধু সময় নষ্ট করা হবে, কারণ আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি ছোট কিছু। তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা যদি একটু নাড়াচাড়া করেন তাহলে আপনারা এখান থেকে অনেক বিষয় জানতে পারবেন। তবে এখানে একটি বিষয় বলে রাখা বেটার, সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম টাইম যখন ডিজাইন করি বা ডেভেলপ করি তখন আমরা পিক্সেল বা পার্সেন্টেজ, ইএম, এইগুলোই সচরাচর, এই তিনটা ভ্যালু আমরা সচরাচর ইউজ করে থাকি। সো আদার যে ইউনিটগুলো আছে এগুলো নিয়ে আসলে এতটা আমরা পার্সোনালি আমি এতটা ইন্টারেক্ট করি না। সো এই বিষয়গুলো নিয়ে ওই জন্যই আমার এত বিস্তারিত জানা নেই। সো আশা করি আপনারা এগুলো নিয়ে নিজেরা চেষ্টা করবেন, এবং চেষ্টা করলে আশা করি সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো যেটা করছিলাম যে এখানে 1 EM, বা আমরা এখানে যদি এমন হয় যে আসলে কনভার্সনের ব্যাপার যেটা বলছিলাম, যে কনভার্সনের ব্যাপারটা আমাদেরকে বোঝা উচিত, যে এখানে ইএম টু পিক্স কনভার্টার, এখানে যদি এইভাবে লিখি তাহলে এখানে এখানে অনেক কিছুই আসার কথা। এখানে আমরা আমাদের একটু জানা উচিত, কারণ আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে একটু না জানি তাহলে আসলে আমাদের কাজ করতে সমস্যা হবে। দেখুন এখানে 16 পিক্সেল বলা আছে, হ্যাঁ এখানে 16 পিক্সেল। তো বলছে যে আমরা 60 পিক্সেল বললাম, যে পিক্সেল আমরা এখানে যদি বলি যে আমরা এখানে 20 পিক্সেল অর এখানে আমরা 20 পিক্সেলই রাখি, তাহলে আমরা এখানে এরকম কি 1 পয়েন্ট এখানে পাচ্ছি আমরা 250 EM। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের 16 পিক্সেল সমান সমান 1 EM। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে 1 EM সমান সমান 16 পিক্সেল। তাহলে আমরা এখানে যদি 16 পিক্সেল লিখি, এবার খেয়াল করুন 16 পিক্সেল, তাহলে অবশ্যই একটু লেখাটা বড় দেখায়। তো মেবি এটা আমাদের হতে পারে যে 1 EM। সো আমরা যদি কাট করি, হ্যাঁ আমাদের 14 পিক্সেল সমান সমান 1 EM, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বাই ডিফল্ট একটা স্টাইল দেওয়া আছে যে 1 EM। তো এইভাবে করে আসলে একটার সঙ্গে আরেকটা অনেকটাই খেলা করার মতো করেই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা এই সম্পর্কে আরও বেশি স্কিল হতে পারবেন। সো আমরা পরবর্তী প্রপার্টিতে যাই, সেটি হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি হচ্ছে যে আমরা আমাদের যে ফন্ট স্টাইল দেখতে পাচ্ছি এখন, সেটি হচ্ছে ব্রাউজার ডিফল্ট ফন্ট স্টাইল। সো এটি নিয়ে আমরা সবসময় কাজ করবো না, কারণ আমরা যখন একটি ওয়েব পেজ ডিজাইন করি তখন আমাদের বিভিন্ন ধরনের স্টাইলিং করতে হয় আমাদের ফন্টের জন্য। কখন আমাদেরকে কাস্টম ফন্ট ইউজ করতে হয়, যেটি আমরা আমাদের আরও অনেক পরের চ্যাপ্টারগুলোতে দেখবো। সো এই ফন্টের যে স্টাইল বা ফন্টের যে ফেসটি পরিবর্তন করার জন্য আমাদেরকে যেটা লিখতে হয় সেটি হচ্ছে ফন্ট ফ্যামিলি। সো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ব্রাউজার স্পেসিফিক সান্স সেরিফ ফন্ট। এটি নির্দিষ্ট করে স্টাইলে না, ব্রাউজার অনুযায়ী এই ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে থাকে, ব্রাউজার ডিফল্ট ফন্ট আমরা এখন দেখতে পাচ্ছি। সো আমরা যদি চাই যে আমাদের নিজেদের পছন্দের একটি ফন্ট ইউজ করবো, এবং সেটি অবশ্যই আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে। ইনস্টল না থাকলে আপনার সেই ফন্টে কাজ করবে না। কিন্তু যদি থার্ড পার্টি কোনো ফন্ট সাপোর্ট দিতে চান, যেমন কাস্টম ফন্ট, সেটি দিতে পারেন গুগলের সিডিএম থেকে, অথবা আপনারা ইউজ করতে পারেন আপনাদের নিজস্ব ফন্ট ডিরেক্টরি থেকে। কীভাবে করতে হয় সেগুলো আমি পরবর্তী লেসনগুলোতে, পরবর্তী ক্লাসগুলোতে দেখিয়ে দিব। সো এখানে আমাদের ব্রাউজারে ইনস্টল করা আছে এমন কিছু ফন্টের এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরছি এখন। তো প্রথমে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে ফন্টটি দেখি সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। তো এটি হচ্ছে আমাদের একজন স্ট্যান্ডার্ড ফন্টটি। তো এই ফন্টটির চেহারা দেখতে এমনটি। তো আমরা এখানে অলরেডি টাইমস লিখলেই কিন্তু আমাদের এই ফন্টটি কাজ করে, ঠিক আছে, আমাদের কিন্তু অন্য কিছু লিখতে হয় না। সো এখানে ব্যাপার হচ্ছে যে আপনারা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখবেন যে টাইমস একটা ফন্ট লেখার পর আর অনেকগুলো ফন্ট ইউজ করা হয়, ঠিক আছে,
অনেকগুলো ফন্ট ইউজ করা হয়। আসলে কেন ইউজ করা হয় এতগুলো ফন্ট আসলে এই জন্যই ইউজ করা হয়, কারণ এই সাপোজ কখনো যদি এই ফন্টটা যদি কখনো না থাকে বা এই ফন্টটা যদি কখনো মিসিং করে, তাহলে যেন সেকেন্ড ফন্টটা আসে। ঠিক আছে, তো আমরা একটা এখানে ফলব্যাক ফল্ট দিই, সেটা হচ্ছে তাহমা ফল। বাট দেখুন তাহমা ফলটা কিন্তু এখন শো করছে না এখানে। ঠিক আছে, তাহমা ফলটা কিন্তু শো করছে না এখানে। কেন শো করছে না? কারণ অলরেডি এই টাইমস নিউ রোম্যান বা টাইমস ফলটা কিন্তু পাচ্ছে। কিন্তু মনে করেন যে কখনো যদি বানানটি ভুল হয়, তাহলে দেখুন ভুল হওয়ার পরে কিন্তু তাহমা ফলটি পাচ্ছে। তো কীভাবে বুঝবেন যে তাহমা ফলটার স্টাইল এমন? জাস্ট সিম্পলি এটাকে কেটে দেন, এটা কেটে দিয়ে দেখেন এটি কিন্তু তাহমা ফলটার স্টাইল। ঠিক আছে, এবারে মনে করেন যে আরেকটি ফন্ট, সেটি হচ্ছে আমাদের ইম্প্যাক্ট ফন্ট কেমন হয় সেটি দেখুন। ইম্প্যাক্ট ফন্ট হচ্ছে এরকম। ঠিক আছে, সো এভাবে করে আপনারা অনেকগুলো ফলব্যাক ফন্ট ইউজ করতে পারবেন। আপনাদের যেটা দরকার সেই ফলটি আপনারা ওই মুহূর্তের জন্য ইউজ করবেন। বা আপনারা এরকম যদি 2-3টা ফল্ট ইউজ করে দেন যে না আমার একটি ফল্ট যদি মিসিং করে কখনো বা লোড হতে প্রবলেম করে কখনো, তাহলে আমার সেকেন্ডারি যে ফন্টটি আছে সেই ফন্টটি লোড হবে। এছাড়াও আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে অবশ্যই আপনাদের স্পেসিফাই করে দেওয়া ফন্টগুলো ছাড়াও একটি ব্রাউজার ডিফল্ট, যেটি আমি একটু আগে বলে দিলাম যে সান্স সেরিফ ফন্ট, এই ফন্টটিকে কল করে রাখবেন আপনারা। সান্স সেরিফ ফন্ট যদি ইনকেস কোনো কারণে যদি উপরের ফন্টগুলো না পায়, তাহলে আগের ফন্টগুলো না পায়, তাহলে সান্স সেরিফ ফন্টটি লোড হবে। এটি দিয়ে রাখলেও হয়, না রাখলেও হয়, বাট দিয়ে রাখাটা খুবই জরুরি। আচ্ছা, এবারে আমাদের ফোর্থ যে প্রপার্টিটি আছে সেটি হচ্ছে লাইন হাইট। লাইন হাইট হচ্ছে কি, যে দেখুন এখানে আমাদের টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলো একটি আরেকটির সঙ্গে বা লাইনগুলো একটি আরেকটির সঙ্গে একদম হিজিবিজি হয়ে গিয়েছে, তাই না? তো এই হিজিবিজি অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ পাওয়ার জন্য বা আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লাইন হাইট প্রপার্টি। সো লাইন হাইট প্রপার্টির কাজ হচ্ছে যে এই একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্বটি নির্ধারণ করা যায়। সো আমরা এখানে যদি বলি যে ফর এক্সাম্পল 20 পিক্সেল, তো 20 পিক্সেল দেওয়ার কারণে কিন্তু আমাদের লাইন হাইটটি বা আমাদের যখন লাইন হাইটগুলো বাড়াচ্ছি, আমাদের লাইন হাইট কিন্তু এখানে কিন্তু বাড়ছে। তো এখানে একটি বোঝার বিষয় হচ্ছে যে লাইন হাইট অবশ্যই ফন্ট সাইজের সমান বা তার বেশি হতে হবে। ঠিক আছে, যদি ফন্ট সাইজ এখানে 14 পিক্সেল হয় আর আপনি যদি এখানে বলেন যে 13 পিক্সেল, তাহলে দেখুন ফন্টগুলো একদম কিন্তু আরও চাপা হয়ে যাচ্ছে। যখন আপনি 14 পিক্সেল দেবেন তখন কিন্তু ফন্টে নর্মালি থাকছে। এখন যদি এটি কেটেও দেন, দেখুন নর্মাল থেকে একটু বেশি থাকছে। সো ফন্ট সাইজ হয় আপনি হয় 14 পিক্সেল দিবেন, অন্যথায় আপনি তার ফন্ট সাইজের থেকে বেশি দিবেন। তো এটি হচ্ছে গুড প্র্যাকটিস। এখানে আরেকটি ম্যাটার আমি রিভিল করছি, সেটি হচ্ছে লাইন হাইট আপনি চাইলে 1 বা 2 এভাবে ইউজ করতে পারেন। তো আসলে এগুলোর মানেটা কি? অনলি একটি ইন্টিজার ভ্যালু দেওয়ার অর্থ হচ্ছে আপনার লাইন হাইট যদি 2 বলা থাকে, তাহলে লাইন হাইট 2 সমান 2 মাল্টিপল এই বর্তমান যে ফল্ট সাইজ আছে সেটি। তার মানে কি, আমরা যদি 14কে 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 28। তো 28 পিক্সেল হচ্ছে আমাদের এখন ফন্ট সাইজ। তো আমরা যদি এখানে 28 পিক্সেল লিখি, দেখুন কোনো পরিবর্তন আসে কি না। দেখুন 28 পিক্সেল আগে যাচ্ছিল, এখনও কিন্তু তা আছে। আমরা যদি এবার 8px কেটে নিই তাহলে কিন্তু এটির কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, সো এটি আপনাদেরকে বুঝতে হবে যে ফন্ট সাইজ যদি কখনো আপনি লাইন হাইট যদি কখনো অনলি ইন্টিজার ভ্যালু দেন, তাহলে 1, 2 বা 3 এভাবে দেওয়ার অর্থ হচ্ছে যে আপনার ওই ভ্যালুটা মাল্টিপল হবে কার সাথে? বর্তমান যে ফন্ট সাইজ তার সাথে। এছাড়াও আপনি আপনি 10 পিক্সেল 20 পিক্সেল এভাবে করে পার্সেন্টেজ পয়েন্ট এগুলো সবগুলোই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর সেটি হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, যেটি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট অ্যালাইন করে আসছি। লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, এই সব বিষয়গুলো আমরা এখানেও সিএসএসেও এই টেক্সট ফরম্যাটিংগুলো পাবো। সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন পাবো, সেটি হচ্ছে টেক্সট অ্যালাইন কয়েকটি আছে। যেমন আমাদের এখানে বাই ডিফল্ট সেটি হচ্ছে লেফট। সো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে লেফট অ্যালাইনমেন্ট এটি হয়ে আছে। সো আমরা যদি চাই যে না আমাদের অ্যালাইনমেন্টটা হবে কি রাইট অ্যালাইনমেন্ট, তাহলে দেখুন রাইট লেখার সঙ্গে সঙ্গে কিন্তু রাইট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে, তাই না? একইভাবে আমরা যদি চাই যে সেন্টার অ্যালাইনমেন্ট হবে, তাহলে দেখুন সব লেখাগুলো কিন্তু সেন্টারে চলে আসছে। সো আরেকটি আছে, সেটি হচ্ছে কি জাস্টিফাইয়ের অর্থ হচ্ছে কি, যে ওর চারোদিকেই মানে লেফট এবং রাইটই কিন্তু সমান দূরত্ব বহন করবে। ঠিক আছে, সো এটার মিনিং কিন্তু এমনটাই। আচ্ছা, এটি গেল আমাদের টেক্সট অ্যালাইন প্রপার্টিজ। এরপর যেটি আসবে সেটি হচ্ছে আমরা ফন্ট সাইজ দেখলাম, ফন্ট ফ্যামিলি দেখলাম, এবার আসবে হচ্ছে ফন্ট ওয়েট।
ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড টাইপের ব্যাপারগুলো, বোল্ড বা আমাদের বোল্ডার মানে ফন্টের থিকনেসটা কতটুকু হবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 100 থেকে শুরু করে একদম 900 পর্যন্ত ভ্যালু আছে, বাট আমরা ম্যাক্সিমাম 700 ইউজ করি। 700 ইউজ করলে কী হয় দেখুন, ফন্টটি বোল্ড হয়ে যায়। এছাড়াও আপনি এখানে যেটি করতে পারেন যে 500 ইউজ করেন, 500 ইউজ করে দেখলেন আপনি রেজাল্ট পাচ্ছেন না, 600 করেন রেজাল্ট পাচ্ছেন, 800 করেন রেজাল্ট পাচ্ছেন, 900 করেন রেজাল্ট পাচ্ছেন। কিন্তু যখনই 1000-এ যাবেন তখন কিন্তু আর রেজাল্ট পাবেন না, কারণ 900 পর্যন্ত এই ভ্যালুটা কাউন্ট হয়। ঠিক আছে, এছাড়াও এই ভ্যালুগুলো ছাড়াও আমরা এখান থেকে করতে পারি হচ্ছে বোল্ড, ম্যাক্সিমাম টাইম আমরা বোল্ড ইউজ করি। এরপর যেটা আছে বোল্ডার, বোল্ডার আসলে ভিজুয়াল ইম্প্যাক্ট এগুলো তেমন নেই, সো আপনারা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেখতে পারেন যে লাইটার আছে, নর্মাল আছে, এভাবে করে যে ভ্যালুটি আপনাদের পছন্দের। তবে ম্যাক্সিমাম টাইমে আমরা 700 আর 400টা ইউজ করি। 700 হচ্ছে বোল্ড আর 400 হচ্ছে কি নর্মাল ভার্সন। আর যদি চান যে না আপনার টেক্সট ভার্সন ইউজ করবেন তাহলে এই হচ্ছে বোল্ড আর এই হচ্ছে নর্মাল। আচ্ছা, এটা গেল আমাদের ফন্ট ওয়েট। এরপর আছে হচ্ছে ফর দ্য স্টাইল, ফর স্টাইল, এস টি ওয়াই এর স্টাইল। ফর দ্য স্টাইল আছে কি আমাদের ইটালিক, আমরা চাচ্ছি ইটালিক পাচ্ছি, আমরা পাচ্ছি নর্মাল, আমরা পাচ্ছি অবলিকিউ। আসলে এই তিনটা ছাড়া আমাদের এখানে ফন্ট স্টাইল আর কোনো ভ্যালু নেই। সো অবলিকিউ আর ইটালিক অনেকটাই সেম। এখানে জাস্ট আমাদের পার্থক্য যদি বলতে হয় যে রাউন্ড যে রাউন্ডনেস যে পার্থক্যটা, এই রাউন্ডনেস পার্থক্যটাই কিন্তু এখানে মূল বিষয়। ঠিক আছে, যে আমরা ইটালিক করলে আমাদের ব্যাপারটি কেমন থাকে আমরা দেখি। ইটালিক করলে দেখা যাচ্ছে যে এই পার্শ্বগুলো যেমন রাউন্ড হয়, আমরা যদি অবলিকিউ করি, অবলিকিউ করলে রাউন্ডনেসের পরিমাণটা একটু বেড়ে যায়। সো এখানে এই বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। এরপরের আমাদের যে প্রপার্টিটি আসবে সেটি হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন হচ্ছে আমাদের ফন্টটি বা আমাদের লেখাটি আন্ডারলাইন হবে কিনা বা এই টাইপের ম্যাটারগুলো। তো আমরা এখানে অনেকগুলো প্রপার্টি পাবো। সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে লাইন থ্রো। লাইন থ্রো হচ্ছে লাইনের মাঝামাঝি একটি দাগ চলে যাবে। তারপর হচ্ছে লাইন ওভারলাইন, ওভারলাইন হচ্ছে উপর দিয়ে প্রতিটি লাইনে। আর আন্ডারলাইন হচ্ছে আমরা জেনারেলি আন্ডারলাইন করি। তো আন্ডারলাইন বাই ডিফল্ট আমরা যখন একটি অ্যাঙ্কর টেকনিক কাজ করি তখন কিন্তু বাই ডিফল্ট অ্যাঙ্কর টেকনিকটি আন্ডারলাইন আসে। এই আন্ডারলাইন যদি আমরা কখনো না চাই তাহলে আমরা সিএসএস প্রপার্টির মাধ্যমে আমরা ওটাকে কী করে দিই, টেক্সট ডেকোরেশন করে দিই না, তখন কিন্তু আর সেই অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে টেক্সট ডেকোরেশন আসে না। বাট আমাদের এখন দরকার কি, আমরা চাচ্ছি যে আন্ডারলাইন, সো আমরা এখন আন্ডারলাইনটি রাখছি। এরপর আসে যে আমাদের টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে কি ক্যাপিটালাইজ, মানে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে হবে। এরপর হবে কি আমাদের আছে লোয়ার কেস, যেমন আপনি সব বড় হাতে লিখে রাখেন বাট লোয়ার কেস যখন কল করবেন তখন লোয়ার কেসটি শো করবে। এরপর আছে হচ্ছে আপার কেস, সবগুলো বড় হাতের অক্ষর শো করবে। সো এই তিনটি ভ্যালু এখানে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ক্যাপিটালাইজ, লোয়ার কেস আর আপার কেস। আচ্ছা, এরপর যেই প্রপার্টিটি আসবে সেটি হচ্ছে আমাদের টেক্সট ইন্ডেন্ট প্রপার্টি। তো টেক্সট ইন্ডেন্ট প্রপার্টি আসলে কী হচ্ছে যে এটি নর্মাল যে আমাদের অ্যালাইনমেন্ট আছে লেফট সাইডে বা আমাদের নর্মাল যে অ্যালাইনমেন্ট, এখান থেকে কিছুটা আমাদেরকে দূরে সরাই দিবে। আমরা যদি পজিটিভ ভ্যালু দিই তাহলে ডানে সরবে আর নেগেটিভ ভ্যালু দিলে বামে সরবে। তো আমরা দেখি যে টেক্সট ইন্ডেন্ট আমরা যদি 100 পিক্সেল বলি তাহলে দেখুন যে 100 পিক্সেল কিন্তু সে সরে যাচ্ছে, তাই না? তো 100 পিক্সেল সরে যাচ্ছে। আর যদি আমরা বলি যে -100 পিক্সেল তাহলে দেখুন আমাদের কিন্তু লাইনটি একদম বাইরে চলে গিয়েছে। সো এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা কোনো অ্যাঙ্কর লিঙ্কের সঙ্গে কোনো ইমেজ বা আইকনে লিঙ্ক করব এবং অ্যাঙ্কর টেক্সটটিকে যদি আমরা সরাই দিতে চাই, মুছে দিতে চাই, তাহলে আমাদেরকে টেক্সট ইন্ডেন্ট প্রপার্টিটি ইউজ করতে হবে। এটি আমাদের ফিউচার লিসন PHP-HTML-গুলোতে গেলেই আপনারা অটোমেটিক্যালি দেখতে পারবেন। সো এটি নিয়ে এখনই অনেক চিন্তা করার কোনো দরকার নেই, ওই সময় আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে ক্লিয়ারলি জানতে পারবেন। জাস্ট মনে রাখেন যে এটি হচ্ছে আমাদের ট্যাব যেমন চেপে আমরা কাজ করি HTML-এর মধ্যে বা CSS-এর মধ্যে, ঠিক ওয়ান কাইন্ড অফ দ্যাট, যে যখন আমরা ট্যাব চাপবো তখন আমাদের 100 পিক্সেল পজিটিভ ভ্যালু, আর যখন আমরা শিফট ট্যাব চাপবো তখন হচ্ছে 100 পিক্সেল মাইনাস বা নেগেটিভ ভ্যালু কাজ করে। এটি হচ্ছে ম্যাটার। আরেকটি ভ্যালু হচ্ছে সেটি হচ্ছে আমাদের টেক্সট শ্যাডো। এটা হচ্ছে CSS3 একটি প্রপার্টি।
টেক্সট শ্যাডো আমাদেরকে প্রথমে বলতে হবে যে আমরা আমরা টপ বটমে কি চাচ্ছি, 2 পিক্সেল। তারপর বলতেছি হচ্ছে আমরা 2 পিক্সেল হচ্ছে লেফট এবং রাইটে। তারপর আমরা বলতেছি যে আমাদের আমরা এখানে বলি যে আমাদের কালার কী কালারের শ্যাডোটা আমরা নিতে চাই বললাম আমরা এখানে। আর আমরা এখানে আরেকটা বলবো যে ব্লার হবে কী রকম, মানে আমাদের ব্লারের পরিমাণটা কী হবে। তো আমরা বললাম এখানে যে 10 পিক্সেল, 10 পিক্সেল ব্লার হবে। দেখুন লেখার আমাদের ব্যাপারটা কিন্তু 10 পিক্সেল ব্লার হয়েছে, ঠিক আছে। আমরা যদি এখন এটিকে কমাই যে মাইনাস, দেখুন মাইনাস করার কারণে কিন্তু একদমই নেই। আর যদি আমরা এটাকে বাড়াতে থাকি তাহলে দেখুন এটি কিন্তু এখন কিন্তু যত বেশি বাড়াবেন তত কিন্তু দেখা যাবে না। সো আমাদেরকে কারণ কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে, ব্ল্যাক রাখলাম। দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটি ব্লারের পরিমাণটি কত বেশি। আমরা যদি এখান থেকে কমাটা থাকি এখন দেখুন আমাদের কমাটা থাকার কারণে কিন্তু এই জিনিসটা কিন্তু এখন কমছে, তাই না। সো এই বিষয়টি আমরা এইভাবে করে রাখবো। যদি মাইনাস হয়ে যায় বা 0 হয়ে যায় তাহলে এরকম, আর যদি মাইনাস হয় তাহলে ব্যাপারটা হচ্ছে একদমই মানে একদমই নেই। জিরো মানে হচ্ছে বাই ডিফল্ট আমরা যা এখানে বলছি যে এটি হচ্ছে টপ বটম, সরি এটি হচ্ছে আমাদের লেফট এবং রাইটে নিয়ে যাচ্ছে আমাদের নর্মাল ভ্যালুটিকে, আর এটি হচ্ছে আমাদের টপ এবং বটম থেকে নেওয়া আছে। আমরা যদি চাই যে না আমাদের আমাদের শ্যাডোটি উপরে দরকার, আমাদের শ্যাডোটি লেফটে দরকার, তাহলে আমরা এইভাবে করে করবো। কিন্তু এটি টোটালি ইলজিক্যাল, কারণ আমাদের শ্যাডোটি অবশ্যই রাইটে এবং আমরা বটমে দেখতে চাই। সো যখন যদি রাইটে দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের পজিটিভ ভ্যালু, আর বটমে দেখতে চাইলেও আমাদের অবশ্যই পজিটিভ ভ্যালুটাই ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটি হচ্ছে আমাদের ব্লার, সো এটি মাথায় রাখতে হবে। আর এটি হচ্ছে আমরা যে কালারের আমাদের টেক্সট শ্যাডোটিকে নিতে চাই সেই টেক্সট শ্যাডোটির বর্তমান মানে কালার প্রপার্টি যেটি সেটি হচ্ছে আমাদের এমনটি। তো এখানে আমরা এখন পর্যন্ত অনেকগুলো আসলে টেক্সট আমরা টেক্সট ফরম্যাটিং বা আমরা এখানে টেক্সট ফরম্যাটিংয়ের অনেকগুলো প্রপার্টিস দেখলাম। তো এই প্রপার্টিসগুলো আমরা আমাদের ফিউচার লেসনগুলোতে আরও অনেক বেশি দেখব। আমরা অনেক বেশি যখন দেখবো তখন আমরা আরও ভালো করে শিখতে পারবো যে আসলে এই প্রপার্টিসগুলো আমরা আসলে আমরা আসলে কীভাবে করে কাজ করবে। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন দেখবো তখন আসলে আমরা খুব ভালোভাবে এর ইম্প্যাক্টগুলো আমরা বুঝতে পারবো। সো আমরা এইগুলোকে এখন এই পুরো প্রপার্টিগুলোকে আমরা এখন কপি করব। এছাড়াও আরও অনেক এখানে পেস্ট করে দিব। এছাড়াও আরও অনেক ইনডিরেক্ট টেক্সট ফরম্যাটিং আছে, সেগুলো যেমন মার্জিন, প্যাডিং, এগুলো দিয়েও টেক্সট ফরম্যাটিং করা যায়। বাট ওগুলো সরাসরি টেক্সটের কোনো অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে না, এই জন্যই আসলে আমরা ওগুলোকে টেক্সট ফরম্যাটিংয়ের সঙ্গে ইনক্লুডেড রাখি না। তো ওগুলো জাস্ট বলতে পারেন যে ওগুলো হচ্ছে আমাদের অনন্য স্টাইলিং, ওগুলো মেজারমেন্ট ইউনিটের মধ্যেই পড়ে, বা ওগুলোকে বলা যায় যে ওগুলো হচ্ছে আমাদের কি, ওগুলো ওয়ান কাইন্ড অফ আমাদের ইউনিটস। তো ওইদিকে আমাদের এখন মানে ওই বিষয়গুলো আমাদের আপাতত এখন থিঙ্ক করার দরকার নেই। আমরা আপাতত যে বিষয়টা দেখছি সেগুলো হচ্ছে যে আমাদের টেক্সট ফরম্যাটিংয়ের যে প্রপার্টিগুলো আছে আমরা এই প্রপার্টিগুলো কীভাবে করে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটি ম্যাটার সেটি হচ্ছে প্রথমে আমি বলেছিলাম যে আমাদের কালার, এই কালারের জন্য আমাদের কালারের অনেকগুলো ভ্যালু আছে। সো কালারের এই ভ্যালুগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে আমরা যেমন এখানে গ্রিন লিখছি এটা হচ্ছে কালার নেম। এছাড়াও আরও অনেক কালার প্রপার্টি বা অনেক কালার ভ্যালু আছে, সেই কালার ভ্যালুগুলো কীভাবে কাজ করে আমরা সেই বিষয়টি এখন দেখব। তো এখানে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের সিএসএস কালার রিপ্লেসমেন্ট, বা আমরা যে কালার ভ্যালুগুলো ইউজ করছি সেগুলোর বিভিন্ন ধরনের টাইপ। তো এখানে কালার রিপ্লেসমেন্ট যেটা বোঝানো হয় যে সিএসএস দিয়ে HTML এলিমেন্টের স্টাইলাইজ করতে অনেকভাবে আমরা কালার ভ্যালুগুলো পেয়ে থাকি, যেমন আমরা একটু আগে দেখে রাখছি যে সেটি হচ্ছে কালার নেম। সো প্রথমটি হচ্ছে কালার নেম, যেমন রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, ব্ল্যাক, গ্রে, এরকম অনেক কিছুই পাওয়া যায় আসলে। এরপরটি হচ্ছে RGB ভ্যালু। RGB ভ্যালু এইভাবে লিখতে হয়, মাঝে তিনটি পোর্শন থাকে, আর এর ভ্যালু, জি এর ভ্যালু, বি এর ভ্যালু, এরপর হচ্ছে RGBA, এটাতেও 4টা ভ্যালু থাকে। এরপর আস্তে আস্তে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কোড, যেটি আমরা হেক্স কোড নামে চিনি। এটি হচ্ছে 6 ভ্যালু সমান 3 ভ্যালু বা 6 ভ্যালু দিয়ে লিখতে হয়। তো প্রথম 2 ভ্যালু, পরের 2 ভ্যালু, পরের 2 ভ্যালু, এদের মান যদি সমান হয়, যেমন 1 1 2 2 3 3 যদি হয়, তাহলে আমরা এটি 3 ভ্যালু দিয়ে লিখতে পারি, যেমন 1 2 3 কমন নিতে পারি একটি একটি করে ভ্যালু। তো কালার ভ্যালু ডিক্লারেশনগুলো আসলে যেভাবে লেখা হয় সেটি হচ্ছে যে নেম ভ্যালুটি ডিক্লেয়ার করা হয় প্রথমে এলিমেন্ট সিলেক্টর, দেন ব্র্যাকেট, দেন প্রপার্টিস কালার, দেন কোলন দিয়ে, দেন কালার নেম, দেন সেমিকোলন দিয়ে আমাদের ডিক্লারেশনটি ক্লোজ করতে হয়। এটি হচ্ছে কালার ভ্যালু।
নেম ভ্যালু। যেমন আমরা যদি বলি যে পিতে আমরা রেড কালার দিব, তাহলে এটির কালার হবে রেড। এরপর আরজিবি ভ্যালু। তো আরজিবি ভ্যালু প্রথমত আমরা আগের স্টাইলেই যে আর এর ভ্যালু হচ্ছে আমরা 255, জি এর ভ্যালু হচ্ছে 0, আর বি এর ভ্যালু হচ্ছে 0। তো এই যে 00 বা 00 বা 255 এগুলো আসলে কেন লেখা হয় খেয়াল রাখতে হবে। হেক্সাডেসিমেল কোড অলওয়েজ 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু লিখতে পারে বা ভ্যালু রিড করতে পারে। সো আর এর ভ্যালু যখন আমরা 255 দিব, ডেফিনেটলি এটার মানে হচ্ছে হোয়াইট। আপনারা যদি ফটোশপ ইউজ করা জানে থাকেন বা যে কোনো কালার ফিকার ইউজ করা জানে থাকেন, তাহলে আর এর ভ্যালু অবশ্যই আপনারা 255 দিয়ে দেখেন, আবার জি এর ভ্যালু 255 দিয়ে দেখেন, বি এর ভ্যালু 255 দিয়ে দেখেন, পুরো কালারটি কিন্তু হোয়াইট পাবেন। সো সবগুলোর ভ্যালু যদি আপনি 255 দেন সেক্ষেত্রে হোয়াইট পাবেন, বাট সবগুলো ভ্যালু যদি সেম না হয় তাহলে কিন্তু কালারটি ডিফারেন্ট হবে। তো এখানে যেহেতু আর এর ভ্যালু বলা আছে 255, জি এর ভ্যালু বলা আছে 0 মানে হচ্ছে সবগুলো ভ্যালু যদি 0 হয় তাহলে হবে কালারটি ব্ল্যাক। সো জি এবং বি এর ভ্যালু যদি যেখানে বি আমাদের 0 বা ব্ল্যাক, সো ব্ল্যাক এবং হোয়াইট এটি মিলে আমাদেরকে একটি আরজিবি কালার কম্বিনেশন দিচ্ছে, সেটি হচ্ছে আমাদের রেড কালার ভ্যালু। তো এগুলো নিয়ে আপনাদেরকে একটু খেলা করতে হবে। যদি খেলা করতে পারেন তাহলে আপনারা এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পারবেন, কারণ আমি বললাম যে হোয়াইট এবং ব্ল্যাক এগুলোর সমন্বয়ে কীভাবে আবার রেড হয় এই বিষয়টি নিয়ে আপনাদেরকে ফটোশপ বা অন্যান্য কালার পিকারে খেলতে হবে। আচ্ছা, আর জিবি সেটি আমি আগেও বলে দিয়েছি যে আর এর অর্থ হচ্ছে রেড, বি জি এর অর্থ হচ্ছে গ্রিন, আর বি এর ভ্যালু হচ্ছে ব্লু। এছাড়াও আছে সিএমওয়াইকে, এছাড়াও আছে এইচএসবি। এইভাবে অনেকগুলো ভ্যালু আছে যেগুলো আসলে আমরা ওয়েবের ক্ষেত্রে সচরাচর ওগুলো এখন আমরা ইউজ করি না, বাট ওগুলো আসলে অনেক অ্যাডভান্স ইউজ। ওগুলো ইউজ করলেও দেখতে পারবেন যে এই ধরনের কিছু ভ্যালু আমাদেরকে ডিক্লেয়ার করতে হচ্ছে। একইভাবে আমরা আরও পাই RGBA ভ্যালু। তো RGBA ভ্যালু এখানে দেখুন সব কিছুই কিন্তু সেম, বাট লাস্টের যে ভ্যালুটি আছে এটি কিন্তু পয়েন্ট। এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, 1 থেকে 0.1, 0.1 থেকে শুরু করে আমাদের একদম ফুল একটি সংখ্যা। ডেসিমেল অবশ্যই থাকবে না, সরি, এখানে একটি ফুল ইন্টেজার থাকবে, সেটা হচ্ছে 1, মানে 0.1 থেকে একদম ফুল 1 পর্যন্ত এই ভ্যালুটি কাউন্ট করা হয়। তো যখনই আমরা রেডকে বললাম যে আমাদের এই লাস্টের যে ভ্যালুটা এই এর ভ্যালু 0.7 হবে, ডেফিনেটলি মনে রাখতে হবে যে এর ফুল কালারটি আর পাবে না, ঠিক আছে? এটি অবশ্যই তার নর্মাল কালার থেকে একটু হালকা হবে। সো কালারটি কিন্তু এমনটি দেখুন, এখানে রেড কালারটি অনেক ডার্ক আর এটি কিন্তু হালকা। এখন কথা হচ্ছে যে এই যে RGBA এর মানে কি? RGB এর মানে তো বুঝলেন, রেড গ্রিন ব্লু, আর এর মানে হচ্ছে আলফা। এটিকে আমরা অল্টারনেটিভলি বলতে পারি যে ট্রান্সপারেন্ট। আমরা যখন ফটোশপ ইউজ করবো তখন দেখবেন যে লেয়ার প্যানেলে একটি আলাদা লেয়ার থাকে, প্যালেটের মধ্যে আরেকটা আলাদা অপশন থাকে যেখান থেকে আপনারা আলফা বা ট্রান্সপারেন্ট ভ্যালুও দেখতে পারেন। যেমন ট্রান্সপারেন্টের যে স্লাইডার থাকে, সেই স্লাইডার থেকে যদি আমরা একটু নাড়াচাড়া করি, সেই নাড়াচাড়া করার কারণে কিন্তু সেই ট্রান্সপারেন্ট ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। একইভাবে হেক্স কোড। সো হেক্স কোড আমরা একইভাবে লিখলাম যে FF0000, এইভাবে লেখার কারণে আমরা কিন্তু ওই একই কালারটি এখান থেকে পাচ্ছি, কারণ আমরা জানি যে হেক্স কোডে 6টা F বা 3টা F এটার সমান হচ্ছে হোয়াইট কালার, আর জিরোগুলোর অর্থ হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। সো এখানে খেয়াল করুন যে হেক্স কোড কিন্তু আমাদের এই RGB দিয়ে কাউন্ট করা হয়। যেমন 2টা F, এই 2টা F মানে হচ্ছে আর, 2টা জিরো এর মানে হচ্ছে দুটো, এর মানে হচ্ছে জি, আর এই দুটো জিরো এর মানে হচ্ছে এ। তো RGB কিন্তু আমরা এখানেও ভ্যালুগুলো কাউন্ট করতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে হেক্স কোড। তো হেক্স কোডের ভাষা লিখতে হচ্ছে, আর এটা হচ্ছে RGBA বা একটা RGB ফরম্যাট, RGB ভাষায় আমাদেরকে এখানে কল করতে হচ্ছে। আর দেখুন এখানে FF0000। সো আমরা কিন্তু এখান থেকে F00 এইভাবে লিখতে পারি কমন নিয়ে, যেটি আমি আগেও বলেছি এখানে। সো এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরও যদি কালার ভ্যালু নিয়ে আপনারা জানতে চান, যদি আপনারা কালার ভ্যালু সম্পর্কে আরও জানতে আগ্রহী বা উৎসুক হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে এই লিঙ্কটি ভিজিট করতে হবে। এখানে কালার ভ্যালু সম্পর্কে আরও অজস্র এক্সাম্পল দেওয়া আছে, অজস্র কালার ভ্যালু টাইপগুলো বলা আছে। তো আপনারা সেই জিনিসগুলো সেখান থেকে দেখে নেবেন। আমাদের ক্লাসে আমরা আজকে মূলত যে বিষয়গুলো দেখলেন সেটি হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিং প্রপার্টিস, আমাদের CSS মেজারমেন্ট ইউনিট, এবং আমাদের যে কালার ভ্যালুগুলো আছে এটা সম্পর্কে বিস্তারিত। সো এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনারা ভালোভাবে জ্ঞান রাখতে পারেন তাহলে আপনারা CSS খুব সুন্দরভাবে CSS কোড লিখতে পারবেন, এবং আপনাদের কোড লিখতে কোনো ধরনের সমস্যা হবে না, এবং আপনারা একজন ভালো কোডার হিসেবে আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারবেন। সো আমাদের আজকের এই ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখব CSS ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে একটি কাস্টম লিস্ট তৈরি করতে হয়, যেটি আমরা
HTML পর্বে দেখিয়েছিলাম। সো সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।